হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইট সাইজ ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2060। দেখো, আজকে সকালের ওয়াট টু রিড সেশনে একটা আর্টিকেল এসেছিল দ্য হিন্দু নিউজ পেপারে। ঠিক আছে, কি বলছে? সুপ্রিম কোর্ট ব্রিং সার্ভাইভার্স অফ ফোর্সেবল ইনজেকশনস অফ অ্যাসিড ইন আরপিডব্লিউডি অ্যাক্ট। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের ওয়াট টু রিডে কিন্তু আজকে বলা হয়েছিল পড়তে দ্য হিন্দু নিউজ পেপার থেকে। এইবার এই আর্টিকেলের উপর বেস করেই কিন্তু আজকে আমাদের প্রিলিমস বাইটস। ঠিক আছে, আরেকটা জিনিস তোমরা দেখবে, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস করো তোমরা দেখতে পাবে ইউপিএসসি কিন্তু বারবার কোনো অ্যাক্টস যদি বা রুলস যদি নিউজে থাকে তার উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। ফর এক্সাম্পল যেমন দেখো, এই 2019-এ একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট অ্যাজ পার ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট স্ট্যান্ডার্ড অর্ডার সেন্ট্রাল অ্যামেন্ডমেন্ট রুলস, তার উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল। আর এই বছর কিন্তু এই পার্টিকুলার যে রুলস বা অ্যাক্টটা ছিল সেটা কিন্তু প্রচুর নিউজে ছিল। বোঝা গেল? তাহলে আমরা কি জানলাম যে ইউপিএসসি যখন কোনো অ্যাক্ট নিউজে থাকে তার উপর মাল্টিপল টাইম প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। যেহেতু রাইট রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 2016 নিউজে আছে, তো দেয়ার ইজ আ হাই চান্স ইউপিএসসি কিন্তু আবার এই রিলেটেড কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। আমরা কি করে টপিকটাকে কভার করব? দেখো, আমরা প্রথমে কনটেক্সট জানবো, তারপরে আমরা এক্সপ্যান্ডেড ডেফিনিশন অফ ডিসেবিলিটি তার ব্যাপারে কিছু জানবো, দেন বেঞ্চমার্কিং অ্যান্ড রিজার্ভেশন, বেঞ্চমার্ক ডিসেবিলিটি কী হয় এটা জানবো, দেন রিসেন্ট সুপ্রিম কোর্টের যে ক্লারিফিকেশন এসছে সেটার ব্যাপারে আমরা পড়বো, তারপরে কিছু ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক আমাদের কিন্তু জানতে হবে। দেন অ্যাট দ্য এন্ড আমাদের একটা প্রিলিমসের প্র্যাকটিস এমসিকিউ আছে, যেটা কিন্তু আমাদের সলভ করার পর বুঝতে পারবো যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং কতটা ক্লিয়ার হলো। ঠিক আছে, আমরা কনটেক্সট দিয়ে শুরু করি। দেখো, রিসেন্টলি সুপ্রিম কোর্টে একটা জাজমেন্ট এসছে। ঠিক আছে, কি হয়েছে ভালো করে বোঝো। এর আগে রাইট টু পারসন উইথ ডিসেবিলিটি এই যে একটা ছিল, এই একটা না কিছু ডিসেবিলিটি ক্যাটাগরি মেনশন করা থাকে অ্যারাউন্ড 21। এবার তার মধ্যে না একটা ক্যাটাগরি আছে অ্যাসিড অ্যাটাক। এইবার এই অ্যাসিড অ্যাটাক কাদের, এই অ্যাসিড অ্যাটাক এই ক্যাটাগরির মধ্যে কনসিডার করা হতো জানো? আগে ধরো যাদের উপর অ্যাসিড অ্যাটাক হয়েছে, মানে বা এক্সটার্নালি যাদের উপর অ্যাসিড অ্যাটাক হয়েছে, তাদেরকেই কিন্তু এই অ্যাসিড অ্যাটাক ক্যাটাগরিতে কিন্তু কনসিডার করা হতো। কিন্তু ধরো ফোর্সেবলি কাউকে অ্যাসিড খাইয়ে দেওয়া হয়েছে, সেই সব মানুষদের কিন্তু এই অ্যাসিড অ্যাটাক ভিকটিমের আন্ডারে এই পার্টিকুলার অ্যাক্টের আওতায় কিন্তু কনসিডার করা হতো না। তো সুপ্রিম কোর্ট কি করেছে, এই প্রভিশনটাকেই চেঞ্জ করেছে। আর সুপ্রিম কোর্ট আর্টিকেল 142 এই আর্টিকেলটা ইউজ করে যে অ্যাসিড অ্যাটাকের যে ডেফিনেশন সেটাকে আরো ব্রডার বানিয়েছে। শুধু যে এক্সটার্নাল অ্যাসিড অ্যাটাক সেটা না, প্লাস ইন্টারনাল অ্যাসিড অ্যাটাকও, ফর এক্সাম্পল ফোর্সিবলি অ্যাসিড খাইয়ে দেওয়া, সেটাকেও কিন্তু এই অ্যাসিড অ্যাটাকের মধ্যে নিয়ে এসছে। তো এটাই ছিল হচ্ছে কনটেক্সট। ঠিক আছে, এটাই কিন্তু এখানে লেখা আছে। বোঝা গেল? এইবার আমাদের যেটা জানতে হবে, এই যে এই একটার ব্যাপারে কিছু বেসিক ডিটেলস জানতে হবে। ঠিক আছে? দেখো, আমরা কি করছি যে কারেন্টে কোনো কিছু যেটাকে আছে সেটাকে আমরা স্ট্যাটিকের সাথে কানেক্ট করছি। করে আমাদের স্ট্যাটিকের যে গ্রিপ সেটা কিন্তু আমরা বাড়াচ্ছি, সাথে, সাথে কারেন্টেরও কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হচ্ছে। বোঝা গেল? এক্সপ্যান্ডেড ডেফিনিশন অফ ডিসেবিলিটি কি বলেছে? দেখো, এই আরপিডব্লিউডি এই যে অ্যাক্টটা আছে, এটা পারসন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 1995 এই যে অ্যাক্টটা আছে এটাকে রিপ্লেস করেছে। আর এর আগে যে অ্যাক্ট ছিল তাতে অ্যারাউন্ড 7 রকমের ডিসেবিলিটি ছিল। বাট এই যে নতুন অ্যাক্টটাতে এটাতে অ্যারাউন্ড 21 টাইপ অফ ডিসেবিলিটি আছে। তার মধ্যে কিন্তু অ্যাসিড অ্যাটাক একটা। তাছাড়াও দেখো, ডোয়ার্ফিজম, মাসকিউলার ডিস্ট্রফি, ব্লাড ডিসঅর্ডার লাইক থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, সিকেল সেল ডিজিজ এগুলোও কিন্তু অ্যাজ এ ডিসেবিলিটি হিসাবে কিন্তু এই অ্যাক্টটার আন্ডারে কনসিডার করা হয়। ঠিক আছে? আর ধরো নতুন কোনো ডিসেবিলিটি ইনক্লুড করতে হবে বা ডিলিটেশন করতে হবে, তার যে পাওয়ার সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে থাকে। যদি অ্যাডিশনাল কোনো ডিসেবিলিটি ক্যাটাগরি যদি ইনক্লুড করতে যায় সেটা কে করবে? না সেন্ট্রাল গভর্নমেন্ট, রাইট? এইবার আমাদের যেটা জানতে হবে যে রিজার্ভেশন এই অ্যাক্টের আন্ডারে দেখবো যে পার্সন উইথ ডিসেবিলিটি বা দিব্যাংগজনদের জন্য কিছু রিজার্ভেশনেরও কিন্তু ব্যবস্থা করা আছে। বাট এই রিজার্ভেশনটা বোঝার আগে আমাদের বুঝতে হবে হোয়াট ইজ দিস বেঞ্চমার্ক ডিসেবিলিটি। দেখো, আমরা দেখলাম এই 21 টাইপ অফ ডিসেবিলিটি আছে। এইবার এই কোনো মানুষ যদি এই ধরো এই 21 টাইপের যে কোনো একটা টাইপ বা একের বেশি অধিক টাইপের ডিসেবিলিটি দ্বারা অ্যাটলিস্ট 40% যদি এফেক্টেড হয়, তারা কিন্তু এই বেঞ্চমার্ক ডিসেবিলিটির আন্ডারে আসবে। ঠিক আছে? এইবার আমাদের যে রিজার্ভেশনের যে বেনিফিট, ফর এক্সাম্পল ইন টার্ম অফ এমপ্লয়মেন্ট, এডুকেশন, সেগুলো কিন্তু সবই বেঞ্চমার্ক ডিসেবিলিটির উপর ডিপেন্ড করেই হবে। ফর ইনস্ট্যান্স দেখো, এই এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিন্তু আগে যে রিজার্ভেশন ছিল, বিশেষ করে গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে রিজার্ভেশন ইন গভর্নমেন্ট ভ্যাকেন্সি আগে 3% ছিল, সেটাকে বাড়িয়ে এখন কিন্তু 4% কিন্তু করা হয়েছে। ঠিক আছে? এর সাথে, সাথে দেখো
এডুকেশন ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে অ্যাটলিস্ট 5% রিজার্ভেশন কিন্তু পার্সন উইথ ডিসেবিলিটির জন্য রাখা হয়েছে। বাট আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে ফ্রি এডুকেশনের ক্ষেত্রে কিন্তু 6 to 18 ইয়ার্স every child has a benchmark disability between 6 to 18 years has a right to free education. Generally আমরা কি জানি রাইট টু ফ্রি এডুকেশন কিন্তু ঠিক আছে এই রাইট টু ফ্রি এডুকেশন কিন্তু জেনারেলি 6 to 14 ইয়ার্সের জন্য অ্যাপ্লিকেবল ইন নর্মাল কেস, বাট ইন কেস অফ ডিসেবিলিটি পার্সন উইথ ডিসেবিলিটি এটা কিন্তু 6 to 18 ইয়ার্স পিপলদের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে 4 বছর কিন্তু বেশি এক্সটেনশন কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, বাট এবার আমরা জানবো যে রিসেন্ট সুপ্রিম কোর্টে যে ক্লারিফিকেশনটা এসছে তার ব্যাপারে। দেখো যেমন আগেই বললাম যে এক্সটার্নাল ভার্সেস ইন্টারনাল ইনজুরি, ঠিক আছে, এই ডিসফিগারমেন্ট নট অনলি জাস্ট লিমিটেড টু এক্সটার্নাল ইনজুরি বাট অলসো ইন্টারনাল ইনজুরি কিন্তু কনসিডার করা হচ্ছে। এর সাথে সাথে কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু আর্টিকেল 142 এরও কিন্তু এই পার্টিকুলার কেসে ইউজ করেছে। দেখো ন্যাচারাল জাস্টিস এনশিওর করার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট এই আর্টিকেল 142 ইউজ করে যে এই পার্টিকুলার আর্টিকেল না সুপ্রিম কোর্টে ইমেন্স পাওয়ার দিয়েছে, মানে অনেক এক্সটেন্টে যেতে পারে জাস্ট টু এনশিওর দ্য জাস্টিস গেট ফুলফিল। ঠিক আছে, তো এই পাওয়ারটা কিন্তু আছে। আর ইউপিএসসি কিন্তু আর্টিকেল 142 উপরেও কিন্তু এর আগে প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, যখন পলিটি রিভিশন করবে আর্টিকেল 142 উপর কিন্তু স্পেশাল এমফাসাইজ কিন্তু দেবে। ঠিক আছে, এছাড়াও দেখো রেট্রোস্পেক্টিভ এফেক্টের কথা বলেছে। রেট্রোস্পেক্টিভ এফেক্ট মানে কি, এই যে চেঞ্জটা সুপ্রিম কোর্ট করলো, ঠিক আছে, তার ফলে তো কিছু সার্ভাইভার যে অ্যাসিড অ্যাটাক ভিকটিম আছে তারা তো কিছু বেনিফিট ডিজার্ভ করে। ঠিক আছে, তো সেটাকে কিন্তু এই যে নতুন যে চেঞ্জটা সেটা কিন্তু আগের ডেট থেকে অ্যাপ্লিকেবল হবে। দ্য বেনিফিট ফর ইনজেকশন অফ সার্ভাইভার অ্যাপ্লি ফ্রম দ্য ডেট অফ ভেরি ইনসেপশন অফ দ্য অ্যাক্ট। 2016 মানে ওই টাইম থেকেই কিন্তু এই যে বেনিফিটগুলো যারা যারা পাবে, ঠিক আছে, যারা এতদিন পায়নি তারা কিন্তু ব্যাকডেট থেকে পাওয়া শুরু করবে। ঠিক আছে, তো রেট্রোস্পেক্টিভ এফেক্ট কিন্তু হচ্ছে। এর সাথে সাথে কিছু ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কও তোমাদের জানতে হবে, যেমন ইউডিআইডি প্রজেক্ট আছে। ইউডিআইডি প্রজেক্টটা কি, দেখো ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড। ঠিক আছে, এটা কিসের জন্য, যা যত পার্সন উইথ ডিসেবিলিটি ইন্ডিয়াতে আছে সবার জন্য যাতে একটা ন্যাশনাল ডেটাবেস ক্রিয়েট করা যায়। ঠিক আছে, আর তাদের যাতে তাদের যে রিজার্ভেশন বা অন্যান্য সার্ভিস যাতে আছে সেগুলো যাতে সিমলেসলি ডেলিভারি করা যায়, তার জন্য কিন্তু এই প্রজেক্টটা কিন্তু লঞ্চ করা হবে। এর সাথে সাথে অ্যাডভাইজারি বোর্ডেরও কিন্তু প্রভিশন আছে। সেন্ট্রাল অ্যান্ড স্টেট অ্যাডভাইজারি বোর্ড আছে, তারা কি করবে না, পার্সন উইথ ডিসেবিলিটি রিলেটেড যে সমস্ত পলিসি আছে সেই সমস্ত পলিসি মেকিংয়ে কিন্তু হেল্প করবে। রাইট, এছাড়াও প্রপার গ্রিভেন্স রেড্রেসাল মেকানিজম আছে। চিফ কমিশনার, ঠিক আছে, স্টেট কমিশনার, তো তাদের ব্যাপার আছে, তারা কি করবেন, রেগুলেটরি বডিজ হিসেবে কাজ করবে। এর সাথে সাথে গ্রিভেন্স রেড্রেসাল এজেন্সি হিসাবেও কিন্তু তারা কাজ করবে। তাহলে বুঝতে পারলে কোন কনটেক্সটে এই পার্টিকুলার একটা নিউজে এসছে, আর তার কিছু বেসিক প্রভিশন আমরা কিন্তু বুঝে নিলাম আমাদের প্রিলিমসের জন্য। এইবার এই যে প্রিলিমসের প্র্যাকটিস এমসিকিউটা আছে, এই কোশ্চেনটা সলভ করো উইথ রেফারেন্স টু রাইট অফ পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট 2016, রিসেন্ট জুডিশিয়াল ডেভেলপমেন্ট, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। 3 স্টেটমেন্ট আর দেয়ার, ইউ হ্যাভ টু সলভ দিস কোয়েশ্চেন অ্যান্ড দেন ইউ হ্যাভ টু রাইট ইট ইন দ্য কমেন্ট সেকশন। ঠিক আছে, আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও তারা রাইসাইসের ওয়েবসাইটে চলে যাবে, দেখবে সেম আর্টিকেলটা না বাংলাতেও দেওয়া আছে। তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সেই মিডিয়ামে পড়ে একটা ক্ল্যারিটি ডেভেলপ করে নেবে। ঠিক আছে, তাহলে কিন্তু টপিকটা হোলিস্টিক্যালি কভার হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।